গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের ৩৯তম পর্ব। ইরফান কথাটা বলে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। দুহাতের আজলায় মায়রার মুখটা নেয়। মায়রার চোখ বন্ধ, চোখের কোণে পানি। ইরফান মৃদুস্বরে বলে, কাঁদছ কেন? মায়রা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। রেগে বলে, আপনি একটা অসভ্য। ইরফান মায়রার নাকের নসপিনটার উপর আঙুল চালিয়ে মৃদুস্বরে বলে, ওকে, বাট ইটস নর্মাল। এসবের হ্যাবিট করে নাও। মায়রা বোকা চোখে চেয়ে বলে, কোনো সব? ইরফান নসপিনের উপর বুড়ো আঙুল দিয়ে চাপ প্রয়োগ করে। মায়রা চোখ বুজে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, গাধা। মায়রা বিরক্ত হয়। এই লোকটা কি তাকে এসব ফালতু নামেই ডাকতে থাকবে? নিজে একটা গন্ডার হয়ে তাকে গাধা বলে। ইরফান মায়রাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, এক কাপ কোল্ড কফি আনবে। টাইম 5 মিনিটস। গো। মায়রা ছাড়া পেয়ে এক দৌড় দেয়। সে আর এখানে থাকে? পালাতে পারলে বাঁচে। শাড়ির উপর এখনো ওড়না জড়ানো, তবে মাথা থেকে ওড়না অনেক আগেই পড়ে গিয়েছে। ইরফান বিরক্ত চোখে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড। শুদ্ধ ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার মায়ের সাথে রাগ করে এখন খারাপ লাগছে। একটি ট্রাউজার পরে নিল, একটি ছাই রঙা টি শার্ট পরে নেয়। ইরফানদের বাসায় যেতে চাইল, তার গ্রান্ডমা আসছে। অথচ সে রেগেমেগে তার মাকে কষ্ট দিয়ে বসে আছে। আসলে তখন হুট করেই রাগ উঠে গেল, কি যে ভুলভাল কথা বলল। এখন নিজে নিজে ভীষণ অনুশোচনাবোধ করছে ছেলেটা। তখনই তার ফোনে টুং করে একটি নোটিফিকেশন আসে। শুদ্ধ ভেজা চুলে একবার হাত চালায়। ফোনটা নিয়ে মেসেজ অপশন চেক করলে দেখল ইরফানের নাম্বার থেকে একটি মেসেজ এসেছে। শুদ্ধ অবাক হয়। এই ইহজীবনে তো এমন ঘটনা ঘটেনি। বিস্ময় চেপে মেসেজটি চেক করল। 3 লাইনের মেসেজটি পড়ে শুদ্ধর মুখ ফ্যাকাশে হয়ে যায়। বুকটা কেমন ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। কোনো রকমে আওড়ালো, ফারাহ পাখি। টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিল কাপা হাতে। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে যেমন ছিল তেমনি বের হলো রুম থেকে। এক প্রকার দৌড়ে তার মায়ের রুমে গিয়ে দেখল ত্রিনা বেগম বিছানায় সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে আছে। শুদ্ধ হুট করেই তার মাকে জড়িয়ে ধরল। ত্রিনা বেগম থমকে যায়। তখনই দরজায় এসে সামিয়া দাঁড়ায়। শুদ্ধকে দেখে ভেতরে পা রাখতে গিয়েও থেমে যায়। শুদ্ধ কাপা কাপা কণ্ঠে বলে, আই এম সরি মা। আমি জানি তুমি আমার বেস্ট মা। প্লিজ মা, তুমি আমার কথায় কষ্ট নিও না। রেগে বলে ফেলেছি। আমায় ক্ষমা কর মা। ত্রিনা বেগমের হৃদয়ে এক প্রশান্তির হাওয়া বয়। একটু আগের শুদ্ধর বলা কথাগুলো যেন নিমিষেই ভুলে গেল। শুদ্ধর পিঠে হাত রাখল নিঃশব্দে। শুদ্ধ তার মাকে ছেড়ে তার মায়ের দুহাত আঁকড়ে ধরে কাপা কণ্ঠে বলে, মায়ের অভিশাপ খুব খারাপ। তুমি কি আমার কথায় কষ্ট পেয়ে আমায় অভিশাপ দিয়েছিলে মা? ত্রিনা বেগম বিস্ময় চোখে তাকালেন ছেলের দিকে। শুদ্ধর চোখ দুটো লাল। ভদ্রমহিলা শুদ্ধর গালে হাত দিয়ে বলে, সন্তান যত বড় অপরাধই করুক না কেন, মায়েরা কখনো তার সন্তানদের খারাপ চায় না বাবা। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, তবে আমার ফারাহ ভালো নেই কেন মা? ওর অবস্থা ভালো নয়। ওর কিছু হয়ে গেলে আমি কিভাবে? কথা জড়িয়ে আসে। আবারও বলে, আমার ফারার জন্য দোয়া করবে মা। ওর কিছু হলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা, তুমি দোয়া কর। ত্রিনা বেগম বিস্ময় চোখে তাকায়। ফাইজের বোন ফারার কথা বলছে শুদ্ধ। শুদ্ধর চোখের কোণে জমা চিকচিক জলকণা ত্রিনা বেগমের চোখ এড়ায় না। তার ছেলেটা ওই মেয়েটার জন্য এত ভাবে, আর সে আরেকজনের সাথে শুদ্ধকে বাঁধতে চাইছিল। নিজেকে সামনে বললেন, করব দোয়া। শুদ্ধ আবারও তার মাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ মা। এরপর তার মাকে ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আমি ওর কাছে যাচ্ছি মা। ত্রিনা বেগম অবাক হয়ে শুধু দেখলেন তার ছেলেটাকে। শুদ্ধ ঘর থেকে বেরোনোর সময় সামিয়ার সাথে ধাক্কা খেতে গিয়ে নিজেকে সামলে নেয়। মাথা নিচু করেই জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, সরি। আমার ফারাহকে অভিশাপ দিবে না প্লিজ। ওর কোনো দোষ নেই। আমি এগেইন সরি। কথাগুলো বলে দ্রুত পায়ে বাড়ির বাইরে বের হতে অগ্রসর হয়। ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চোখের কোণে লেগে থাকা পানি ছিটকে ফেলল একবার। সামিয়া পিছন থেকে শুদ্ধকে শুধু দেখেই গেল। তার আফসোস হল, শুদ্ধর এত ভালোবাসা না পাওয়ার আফসোস।
ফারাহকে ভাগ্যবতীর তালিকায় রাখল। মনে মনে খুব করে চাইল শুদ্ধ আর ফারাহ যেন খুব ভালো থাকে। চাইতে কষ্ট হলেও চাইল, কারণ শুদ্ধ যে সে মেয়েকে ভালোবাসে তা আবার অল্প নয়, অনেক বেশি। সে হয়তো শুদ্ধকেই এতটা ভালোবাসতে পারেনি এখনো। তবুও ভীষণ আক্ষেপ হলো এমন মানুষের ভালোবাসা না পাওয়ার আক্ষেপ। ভেজা চোখজোড়া, মলিন মুখ, নির্জীব দৃষ্টি নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা। ইরফানের দেয়া হসপিটালের অ্যাড্রেস অনুযায়ী শুদ্ধ এসে পৌঁছায়, এক প্রকার দৌড়িয়ে হসপিটালের ভেতর প্রবেশ করে। রিসেপশনে গিয়ে ফারাহ নামের পেশেন্ট কোনো রুমে তা জিজ্ঞেস করলে সেখানে থেকে জানায় এই নামের কোনো রোগী নেই। শুদ্ধ দ্রুত পকেট থেকে ফোন বের করে ইরফানের নাম্বারে কল করে, কিন্তু পায় না। সে সময় নষ্ট না করে দ্রুত হসপিটালের একদম ভেতরে গেল। যেতে যেতে ফাইজকে কল করল, সেও কল ধরল না। শুদ্ধর এত রাগ হলো সবগুলোর উপর। এরা কল ধরে না কেন? এসব রেখে শুদ্ধ প্রায় পুরো হসপিটাল খুঁজল। এত বড় হসপিটাল, খুঁজতে খুঁজতে ছেলেটা নাজেহাল। তার মাথা কাজ করছে না। ফারাহ কোথায়? হসপিটালের কোথাও ফারাহকে না পেয়ে শুদ্ধ বেরিয়ে আসে হসপিটাল থেকে। রাস্তার ধারে বসে দুহাতে মাথার চুল টেনে ধরা গলায় বিড়বিড় করে, এই ফারাহ পাখি, কোথায় তুমি? উফ, আর জীবনে কাঁদাবো না তোমায়, প্লিজ এসো। মাইরা ইরফানকে কফি দিতে না গিয়ে ছাদে এসেছে। ফারাহ আর ইনায়ার সাথে বসে আবারও গল্প করছে। সে যে কাজ করে এসেছে এটা তো বলাই হলো না। অতপর বলে ওঠে, ফারাহ আপু, শুদ্ধ ভাইয়া খুব তাড়াতাড়ি তোমার দিকে ধেয়ে আসছে। ইনায়া চোখ ছোট ছোট করে বলে, তুমি কিভাবে জানলে মাইরা? মাইরা ফিসফিস করে বলে, তোমাদের ইরফান ভাইয়ের ফোন থেকে শুদ্ধ ভাইয়াকে মেসেজ করেছি, ফারাহ অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। আর একটা হসপিটালে অ্যাড্রেস লিখে দিয়েছি। তোমাকে মেরেছে এজন্য এটা ছোটখাটো শাস্তিও হয়ে গেল, সাথে তোমার কাছে ছুটতে ছুটতে আসবে। কেমন লাগলো? মাইরার কথা শুনে ইনায়া ফারাহ দুজনেই চোখ বড় বড় করে তাকায়। ইনায়া মাথায় হাত দিয়ে বিস্ময় কণ্ঠে বলে, মাইরা এটা কি করেছ তুমি? ফারাহ ভীত স্বরে বলে, শুদ্ধ ভাই জানতে পারলে আমায় মেরাই ফেলবে আজ। মাইরা মৃদু হেসে বলে, দ্রুত সম্পর্ক ঠিক করতে চাইলে একটু আধটু রাগই ভালো। শুদ্ধ ভাইয়া কষ্টও পাবে জানি, কিন্তু তুমি সেখানে অনেক ভালোবাসাও খুঁজে পাবে। তোমার মনে যে একটু একটু রাগ আছে মার খেয়ে এত ভালোবাসা পেয়ে সব ভুলে যাবে, বুঝলে? ফারাহ অবাক হলো মাইরার কথা শুনে। এতটুকু মেয়ের কাছে ফারাহ হয়তো এত গুছানো কথা আশা করেনি। ইনায়া চোখ ছোট ছোট করে চেয়ে বলে, ভাইয়ার হাতে আগে মার খেয়ে খেয়ে মনে হচ্ছে তুমি অভিজ্ঞ হয়ে গিয়েছ মাইরা। তাছাড়া তোমাকে মারের জন্য ভাইয়ার জন্য কি শাস্তি রেডি করছো? শুদ্ধ ভাই তো ফারাহ আপুকে মাত্র একবার মেরেছে। মাইরা মন খারাপ করে বলে, তোমাদের তো পরিবার আছে, তাই একটু আধটু জামাইকে শাস্তি দিয়ে বাবার বাড়ি গিয়ে থাকতে পারবা। কিন্তু বলতে গিয়েও থেমে যায়। অতপর নিজেকে সামলে বলে, তোমার ভাইয়া একটা খবিশ লোক। আমার নাক। বলতে বলতে থেমে গেল। মেকি হেসে বলল, মানে তোমার ভাইয়া গন্ডার? মাইরার কথায় ফারাহ হেসে বলে, তুমি ইরফান ভাইয়ের এসব কি নাম দিয়েছ? এসব শুনলে তো ইরফান ভাই তোমাকে আরও মারবে। ইনায়া হঠাৎই মাইরার পিছনে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া কিছু বলবে? ইনায়ার কথায় মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইনায়ার চোখ অনুসরণ করে দ্রুত পিছু ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে গম্ভীর চোখে তার দিকে চেয়ে থাকতে দেখে ঢোক গিলে। সে তো কফি নিয়ে যায়নি। এই লোকটার মতিগতি ভালো না। মাইরা ঢোক গিলে কিছু বলার আগেই ইরফান ঝুঁকে মাইরাকে কোলে তুলে নিল। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান বড় বড় পা ফেলে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইনায়া ফারাহ কিছু বলল না। ফারার তো টেনশনে ঘাম ছুটে যাচ্ছে। এমনিতেই জ্বর একেবারে ছাড়ছে না। মাইরা অসহায় কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন প্লিজ। আমি কোল্ড কফি বানাতে পারি না। ইরফান সিঁড়ি বেয়ে নামতে নামতে গম্ভীর গলায় বলে, ননিদ। ইরফান ঘরে গিয়ে মাইরাকে বেডের উপর বসিয়ে ডোর লক করে দেয়। এরপর এগিয়ে এসে মাইরার দিকে চেয়ে শার্টের বোতাম খুলতে থাকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের দাদির কথাগুলো মনে পড়লে তার শরীরে কাঁপন ধরে। মাইরা দ্রুত বেডের অপর পাশ দিয়ে নামতে গেলে ইরফান মাইরার হাত টেনে রেগে বলে, ডিস্টার্ব নট অ্যালোড।
ইরফানের পকেট অনেকক্ষণ থেকে ফোন ভাইব্রেট হচ্ছে। ইরফান ডান হাতে প্যান্টের পকেট থেকে ফোন বের করে শুদ্ধ নাম্বার দেখে বিরক্ত হয়। কল রিসিভ করে কিছু না শুনেই রেগে দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলেই ফোন অফ করে ছুঁড়ে ফেলে দেয়। মাইরা তার হাত ছাড়িয়ে নিতে চায়। ভীত কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন। ইরফান ডান হাতে গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে। মাইরার গায়ে জড়ানো ওড়নাটা টেনে ছুঁড়ে ফেলে। মাইরার অবস্থা বেহাল। কাঁধ উন্মুক্ত হয়ে যায়, সাথে শাড়িটা বেশ খোলামেলাভাবে পরানোয় মাইরাকে ইরফানের কাছে কেমন অন্যরকম লাগল। ইরফান মাইরার সামনে বসে মাইরার মুখপানে তাকায়। চোখে মুখে মাদকতা। মাইরা ইরফানের দৃষ্টিতে থমকায়। ইরফানের বুকে দুহাতে ঠেলে কাপা কণ্ঠে বলে, কি করবেন আপনি? ইরফান দুহাতে মাইরাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। গলায় মুখ গুজে বিড়বিড় করে, তুমি বড় হয়েছ, তার প্রুফ নিব স্টুপিড গার্ল। একদম ডিস্টার্ব করবে না। মাইরা থেমে থেমে বলে, না আমি বড় হয়নি, আমাকে ছেড়ে দিন। ইরফান বিরক্তি চোখে তাকায় মাইরার দিকে। মৃদুস্বরে বলে, বলেছি না, ডিস্টার্ব করবে না। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার। মাইরা ঢোক গিলে। ইরফান ডান হাতে মাইরার কাঁধে থাকা আঁচল টান মেরে নামিয়ে দেয়। মাইরা দ্রুত ইরফানের সাথে লেগে যায়, যেন ইরফান তাকে দেখতে না পায়। মাইরা কাপা কণ্ঠে বলে, আমি বাড়ি যেতে চাই। ভাই। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তোমার চুনোপুটি ভাই আমার থেকে তোমাকে বাঁচাবে। মাইরা ঢোক গিলে বলে, আমায় ছেড়ে দিন। মাইরার শরীর হালকা কাঁপছে। ইরফান জোর করে মাইরাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মাইরা দুহাতে ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান কয়েকবার মাইরার আঁচল ফেলে রাখা বডিতে দৃষ্টি বুলায়। শুকনো ঢোক গিলে মাইরাকে টেনে তার উন্মুক্ত বুকে আবারও জড়িয়ে নেয়। গলায় নাক ঘষে জড়ানো কণ্ঠে বলে, আই ওয়ান্ট টু ইট ইউ। মাইরা মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান হাতের বাঁধন আলগা করল। মাইরা দ্রুত ইরফানের দিকে সরে যায়। শাড়ির আঁচল তুলতে নিলে ইরফান মাইরাকে ঠাস করে বেডের উপর শুয়ে দিয়ে মাইরাকে বেডের সাথে চেপে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগাচ্ছ কেন? ইরফান রেগে বললেও কথার টোন কোমল। মাইরা ভয় পায়। কান্নামাখা গলায় বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি ছোট। ইরফান মাইরার গলায় মুখ গুজে এলোমেলো কণ্ঠে বলে, ডিস্টার্ব কর না। তোমাকে পুরো বাসা ভর্তি চকলেট আইসক্রিম এনে দিব, ওকে? মাইরা ঢোক গিলে। ইরফানকে তার আপাতত একটা মাতাল লাগছে। বারবার শুকনো ঢোক গিলে মেয়েটা। ইরফানকে ঠেলে কাপা কাপা গলায় বলে, সরুন প্লিজ, আমার আপনাকে ভয় লাগছে। ইরফান মাথা তুলে তাকায় মাইরার দিকে। বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড মারছি তোমায়। ভয় পাচ্ছ কেন? আর একটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব। মাইরা কান্নামাখা গলায় বলে, ছাড়ুন আমায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, উফ, শুধু ছাড়ুন ছাড়ুন করছো কেন? সারাজীবন ছাড়লে খাবো কবে স্টুপিড? মাইরা অসহায় কণ্ঠে বলে, আমি আপনাকে আপনার পছন্দের সব খাবার রান্না করে দিব, প্রমিস। ইরফান মাইরাকে তার দিকে টেনে নিয়ে মৃদুস্বরে বলে, নো নিড, ইউ আর মাই মোস্ট ফেভারাইট ডিশ। মাইরার ভীতি ঢোক গিলে। ইরফানের দাদির বলা কথা ভেবেই গায়ে কাটা দেয়। থেমে থেমে আবারও বলে, ছাড়ুন আমায়। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার এই ছাড়ুন ওয়ার্ড উচ্চারণ করলে তোকে খুন করব স্টুপিড গার্ল। মাইরা কেঁপে ওঠে। ইরফান মাইরার দিকে আরেকটু এগিয়ে গিয়ে মাইরার গালের সাথে তার গাল আলতো ঘষে। আদরের সুরে বলে, ইউ আর আ গুড গার্ল, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা চাপ দাড়ির ঘর্ষণে গালে হালকা ব্যথা পায়, তবে তা গায়ে মাখে না। এলোমেলো ইরফানকে দেখে সে হাঁসফাঁস করে। নড়াচড়া করতে চাইলেও পারল না। ইরফান ঘনিষ্ঠ হয়। মাইরা ফুপিয়ে ওঠে। ইরফান বিড়বিড় করে, ডোন্ট ক্রাই লিটল গার্ল। হঠাৎই দরজায় লাগাতার কেউ ধাক্কায়। ইরফান বিরক্তি হয়। মাইরাকে টেনে নেয় আরও। দরজায় করাঘাত বেড়েই চলেছে। ইরফান চরম বিরক্তিতে মাথা তুলে তাকায়। মাইরার দিকে তাকিয়ে দেখল, মাইরা ফোপাচ্ছে, চোখ মুখ লাল। ইরফান মাইরাকে আবারও টেনে নিয়ে আদরের সুরে বিড়বিড় করে, মারছি না তো, আদর করছি। কাঁদে না লিটল গার্ল। মাইরা ইরফানের কথা তো শুনলই না, উল্টে আরও ফোপায়।
দরজায় করাঘাত বেড়েই চলেছে, যেন ভেঙে ফেলবে। ইরফান রেগে তাকায় দরজার দিকে। দরজার ওপাশের ব্যক্তিকে কাঁচা চিবিয়ে খেতে পারলে বোধহয় শান্তি পেত। মায়রা নিজেকে একটু আলগা অনুভব করতেই ইরফানের বক্ষদেশের তল থেকে বেরিয়ে আসতে চায়। ইরফান দৃষ্টি ঘুরিয়ে তার নিচে অবস্থানরত নাজেহাল মায়রার দিকে তাকায়। মায়রা সরে যেতে চাইছে, বুঝতাই রেগেমেগে মায়রার উপর থেকে উঠে পড়ে বেডের কোনায় একটা লাথি দিয়ে চিৎকার করে বলে, এই বালের বউ তো এ জীবনে বড় হবে না, তার সাথে কোনো জানোয়ার আমার রুমে যুদ্ধ করতে এসেছে। মায়রা ছাড়া পেয়ে দ্রুত শোয়া থেকে উঠে খাটের এক কোণা থেকে তার খুলে ফেলা শাড়ি টেনে নিয়ে নিজেকে পেঁচিয়ে নেয়। উল্টো ঘুরে ফোপায়। ইরফানকে তার ভয় লাগছে। দরজার ওপাশে শুদ্ধ সমানে দরজা ধাক্কায়। ফাইজ বারবার বলছে, শুদ্ধ কি হয়েছে? এরকম করছিস কেন? শুদ্ধ রেগে তাকায় ফাইজের দিকে। শুদ্ধর চোখ দুটো অসম্ভব লাল। ফাইজ বুঝল না শুদ্ধর কি হয়েছে। শুদ্ধ ফাইজের হাত থেকে ফোন নিয়ে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মেরে ফাইজের কলার ধরে চেঁচিয়ে বলে, আর জীবনে যদি তোকে ফোন ইউজ করতে দেখেছি না। তোর একদিন কি আমার 10 দিন। যে ফোনে কল করলে কল ধরবি না, সেটা ইউজ করবি কেন? ফাইজ বিস্ময় চোখে শুদ্ধর দিকে তাকায়। মেঝেতে পড়ে থাকা তার ফোনগুলো। দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে ফোনটা কুড়িয়ে দেখল, ফোনের অবস্থা করুণ। শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, এটা কি করলি? আমার ফোনে ইম্পর্ট্যান্ট কত কিছু আছে। শুদ্ধ শুনল না। আবারও ইরফানের দরজায় ধাক্কায়। মাথা পুরো আগুন হয়ে আছে তার। ইরফান হনহন করে গিয়ে ঘরের দরজা খুলে সামনে শুদ্ধকে দেখে রেগে কিছু বলার আগেই শুদ্ধ গায়ের জোরে ইরফানকে একটা ধাক্কা দেয়। ইরফান কয়েক পা পিছিয়ে যায়। জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। ইরফান শুদ্ধকে ওর চেয়েও জোরে ধাক্কা দিয়ে সেও বাইরে বেরিয়ে এসে তার ঘরের দরজা টেনে দিয়ে শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, এই ডিস্টার্বের বাচ্চা কেন এসেছিস বল। শুদ্ধ নিজেও রেগে চিৎকার করে বলে, আমার বউ কোথায়? কি করেছিস ওকে? বল। ও কোথায়? ইরফান বিরক্তি নিয়ে বলে, তুই আবার কবে বিয়ে করলি? শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আমার বউকে এনে দে, নয়তো তোর খবর আছে বলে দিচ্ছি। ইরফান শুদ্ধর দিকে তেড়ে আসতে নিলে ফাইজ দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে, ভাই তোরা থামো। আমি এ বাড়ির জামাই। তোরা দুটো মারামারি করছিস বোন জামাইয়ের সামনে। আমাকে একটু আপ্যায়ন কর। শুদ্ধ ফাইজকে তার সামনে থেকে সরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আমার ফারাহ কোথায়? বল। ইরফান ভ্রু কুচকে বলে, আই ডোন্ট নো। শুদ্ধর রাগে মাথা ফেটে যাচ্ছে। এর সাথে ফারাহকে পাঠালো। ওর ফোনে মেসেজ দিল ফারার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। হসপিটালের অ্যাড্রেস দিল। এখন বলছে আই ডোন্ট নো। রেগেমেগে ইরফানের দিকে তেড়ে যেতে নিলে ফাইজ শুদ্ধকে টেনে ধরে বলে, আরে ফারাহ তো এ বাড়িতেই। ওকে আর ইনাকে নিতেই তো আসলাম আমি। শুদ্ধ ফাইজের দিকে চেয়ে অবাক হয়ে বলে, ওর অ্যাক্সিডেন্ট হয়নি। কার? ফারার। শুদ্ধর কথা ফাইজ, ইরফান কেউই বুঝল না। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে বলে, তুই আমাকে মেসেজ দিসনি ফারাহ অ্যাক্সিডেন্ট করেছে? ইরফান দুহাত প্যান্টের পকেট গুজে গম্ভীর গলায় বলে, নো। শুদ্ধ অবাক হল। ইরফান তো মিথ্যা বলবে না। তাছাড়া ফাইজ, ইরফান সবাই একদম স্বাভাবিক। তবে ভাবনার মাঝেই পাশ থেকে ইনায়া ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ সহ সকলে ডান দিকে পাশ ফিরে তাকায়। শুদ্ধর অসহায়ত্বে ভরা চোখ দুটো সর্বপ্রথম ফারার উপরেই পড়ল। ফারাহকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার দৌড়ে গিয়ে ফারাহকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারাহ থমকায়। শুদ্ধর দ্রুতগতিতে চলমান হৃৎস্পন্দন শুনতে পায়। তার খারাপ লাগছে, শুদ্ধ নিশ্চয়ই তাকে নিয়ে মিথ্যা খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছে। সবার সামনে এভাবে ধরায় ফারাহ ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। শুদ্ধ বিড়বিড় করে, আমার জান আমার ফারাহ পাখি। ফারাহ চোখ বুজে নেয়। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে। ফাইজ ইনায়া অবাক হয় শুদ্ধর কাণ্ডে। ইনায়া যদিও জানে, তবে ফাইজ তো কিছু জানে না। সে শুদ্ধর এই কাজে ভীষণ বিরক্ত হল। শুদ্ধকে ছাড়াতে যাওয়ার জন্য দুপা বাড়ালে শুদ্ধ হঠাৎই ফারাহকে ছেড়ে ফারার বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ফলস্বরূপ ফারাহ মেঝেতে হুমুড়ি খেয়ে পড়ে। ফাইজের পা থেমে যায়। সে আর ইনায়া বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। ফাইজ দ্রুত তার বোনের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। ইনায়া দ্রুত ফাইজের অপর পাশে বসে।
ফাইজ ফারাহকে আগলে নিয়ে শুদ্ধর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমার অসুস্থ বোনটাকে তুই এভাবে মারলি কেন? শুদ্ধ চেঁচিয়ে বলে, ওরা সব মিলে কি করেছে জানিস? আমাকে ইরফানের ফোন থেকে মেসেজ পাঠিয়েছে ফারাহ অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভালো না। হসপিটালের অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আমিও পাগলের মতো ছুটতে ছুটতে গিয়েছি। যান হাতে নিয়ে পুরো হসপিটাল একটা একটা করে সব রুম খুঁজেছি, কোথাও পাইনি। তোর বোনটা কি আমাকে একটুও মানুষ ভাবে না? আর কত? কথাগুলো বলতে বলতে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। চোখ বুজে নিজেকে শান্ত করতে চাইল। ফাইজ বিস্ময় দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার বুকে পড়ে থাকা বোনটার দিকে তাকায়। ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ফারাহকে ধরে থাকায় বুঝল ফারার গায়ে জ্বর এখনো আছে। ইরফান খুব নির্লিপ্ততা ভঙ্গিতে চেয়ে আছে, যেন কিছুই হয়নি। তার ফোন মাইরা নেয়ার কারণ এবার বুঝল। ইনায়া বসা থেকে দাঁড়িয়ে শুদ্ধর পাশে গিয়ে বলে, তুমি না জেনে ফারাহ আপুকে কেন দোষারোপ কর শুদ্ধ ভাই? আমি ফারাহ আপু কেউই এই ব্যাপারে জানতাম না। মাইরা এই কাজ আমাদের না জানিয়েই করেছে। শুদ্ধ চুপ করে শুনল ইনায়ার কথা, কিছু বলল না। ফারার ব্যাপারে রাগ উঠলে কেন যেন সেটা সামনে নিতে পারে না। আগে এতটা ছিল না। লাস্ট কয়েকদিন হলো কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে। ভীষণ ডিস্টার্ব সে। ফাইজ ইনাকে ধরে ধরে নিয়ে যেতে লাগল। একটু গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, লিটল কুইন এসো। ইনায়া ধীর পায়ে এগিয়ে গিয়ে ফাইজের পাশে দাঁড়ালে ফাইজ ডান হাতে ইনায়ার হাত ধরে বা হাতে ফারাহকে ধরে এগিয়ে যায়। শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। ফাইজ ভীষণ রেগে আছে। এখানে কিছু বললে সিন ক্রিয়েট করবে, তাই চুপ থাকল। ফারাহ খুব ধীরে ধীরে মাথা নিচু করে পা ফেলে সিঁড়ি নামছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। সে সবকিছু কেমন যেন ঘেটে দিচ্ছে। কি করবে এখন? হঠাৎই উল্টো ঘুরে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, তোর বউকে থাপ্পড় মার যা। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও রেগে বলে, তুই তোর বউকে থাপ্পড় মারবি নাকি আমি মারব? কথাটা বলতে দেরি হলেও ইরফানের শক্ত থাপ্পড় শুদ্ধর গালে পড়তে দেরি হয়নি। শুদ্ধ নিজেও রেগে ইরফানের গালে থাপ্পড় মেরে দেয়। ইরফান পূর্বের চেয়েও দ্বিগুণ রেগে পরপর আরও দুটো থাপ্পড় মেরে দেয় শুদ্ধর গালে। শুদ্ধ কিছু বলার আগেই ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ভুলেও ওকে টাচ করার কথা মুখে আনিস না। আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। শুদ্ধ গালে হাত বুলিয়ে বলে, কি জোর মাইরি হাতে? লোহার প্রলেপ লাগিয়েছিস না কি হাতে? আমি কত আদর করে মারলাম। আর তুই, শালা অকৃতজ্ঞ। ইরফান রেগে বলে, ওকে মারতে বলার তুই কে? শুদ্ধ ভ্রু কুচকে বলে, ও আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, বাদরামি করেছে, এখন আমি ওকে মারব। তুই শর্ত। ইরফান রাগান্বিত স্বরে বলে, আর থাপ্পড় খেতে না চাইলে ওর চিন্তা মাথা থেকে ডিলিট করে ফেল। শুদ্ধ রেগে বলে, ও বাদরামি করেছে, ওকে কিছু বলবি না। ইরফান ভাবলেশীনভাবে বলে, নো। ও লিটল গার্ল। ও বাদরামি না করলে আর কে করবে? শুদ্ধ মাথায় হাত দিয়ে তাকায় ইরফানের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, ওমাগো, এ তো দেখি ভূতের মুখে রাম রাম। তোর কি একটুও মনে নেই রে, এই লোহার তৈরি হাত দিয়ে তুই মেয়েটার নরম তুলতুলে গাল। শুদ্ধ কথা শেষ করার আগেই ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে নিয়ে আর একটা কমেন্ট করলে তোকে ছাড়ব না বলে দিচ্ছি। শুদ্ধ চরম বিরক্তি নিয়ে তাকায় ইরফানের দিকে। দুটো বেশি মারল তাকে। সে আর ঘাটল না। নয়তো এখানে মারামারি লেগে যাবে। এমনিতেই তার মনের অবস্থা কাহিল। তবে ফারাহকে সুস্থ দেখে বডিতে একটু এনার্জি পেয়েছে। অতপর বিরক্তি কণ্ঠে বলে, দেখ ভাই, আমাকে ফারাহ ধরার জন্য আছে। তোরা আর ধরাধরি করে আমি শুদ্ধকে অশুদ্ধ করিস না। ইরফান বিরক্তি নিয়ে শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ উল্টো ঘুরতে নিয়েও কিছু একটা দেখে চোখ ছোট ছোট করে তাকাল। ইরফানের ফর্সা বুকে নখের আঁচড়ের জায়গাটায় চোখ পড়লে অদ্ভুতভাবে বলে, ওমা, এসব বিশেষ আঁচড় তোর বডিতে কেন রে? তুই কি করছিলি? ইরফান বিরক্তি চোখে উল্টো ঘুরে তার ঘরের ভেতর যায়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, তোর না মানা বউয়ের সাথে এসব? ছ্যাঃ, কি নির্লজ্জ রে তুই। মায়রাকে বের করে দে। আমি ওকে শাসন করে আমার কাছে রাখি। বাচ্চা মেয়েটা তোর কাছে একদম নিরাপদ নয়। গলা উঁচিয়ে ডাকল, মায়রা, বেরিয়ে এসো। আমি তেমাকে বাঁচাতে এসেছি। ইরফান রেগেমেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে,
তোর মুখ কিন্তু আমি সেলাই করব শুদ্ধ বেয়াদব। শুদ্ধর চোখ দুটো বেশ লাল। তবুও মিটিমিটি হেসে বলে, সে তুই আমার যা খুশি সেলাই কর। আমি একটা বিড়ালকে কিছুতেই বাঘের খাঁচায় রেখে যেতে পারি না। আমি ভাই দরদি মানুষ। আহারে মাইরা, তার জন্য কি কষ্ট হচ্ছে আমার। মাইরা বনু, নো টেনশন, আমি এসে গেছি। শুধু একটা থাপ্পড় মেরাই তোমাকে ভালোবাসি। বলতে গিয়ে থেমে গেল। অতপর মিটিমিটি হেসে বলে, আদর দিব। এসো বনু থুক্কু জানু, বেরিয়ে এসো। ইরফান রেগেমেগে শুদ্ধর দিকে তেরে গিয়ে রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, তোকে আমি পিস পিস করে কাটব শুদ্ধ। শুধু একবার হাতের কাছে পাই। শুদ্ধ আগেই দৌড় দিয়েছে। ইরফান ভস্ম করে দেয়া চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল। এরপর তার ঘরের ভেতর গিয়ে ঠাস করে দরজা লাগায়। যেন শুদ্ধকে আছাড় মারল। মাইরা শাড়ি চেঞ্জ করে জামা পরেছে। এত জোরে দরজা লাগানোর শব্দ পেয়ে ইরফানের দিকে ভীত চোখে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে কিছু সময় তাকিয়ে থাকল। মাইরা বেডের এক কোণায় হাঁটু মুড়ে বসে আছে। ইরফান ঘরের লাইট অফ করে জিরো লাইট দিয়ে দ্রুত পায়ে বেডের উপর গিয়ে মাইরাকে টেনে তার সাথে জড়িয়ে শুয়ে পড়ে। মাইরা আবারও ভীত হয়। নিজেকে ছাড়াতে চায় ইরফানের থেকে। ইরফান তার দুপায়ের মাঝে মাইরার দুপা নিল। দুহাতে শক্ত করে ধরল। মাইরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছাড়ু না। কথা শেষ করার আগেই ইরফান হঠাৎ শোয়া থেকে বসে বেডসাইড টেবিলের উপর থেকে পানিভর্তি গ্লাস নিয়ে টেবিলের সাথে বাড়ি দিয়ে গ্লাসটা ভেঙে চোখা অংশটুকু মাইরার গলার সামনে গেড়ে দেওয়ার মতো করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আরেকবার ছাড়ার কথা বল। কি হলো বল। বলছিস না কেন? বল। চলবে ইনশাআল্লাহ,